সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুর ইসলাম। মঞ্জু, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। খুব একটা কাগজ দেখা যাচ্ছে না। মানব জীবনী শিরোনাম হচ্ছে শাহবাগে বিশাল ছাত্র সমাবেশে তারেক রহমান ফেসিবাদ চরমপন্থা উত্থান ঠেকাতে শপথ, এনসিপির 24 দফা ইশতেহার ঘোষণা। আমার দেশ বিমান বাহিনীর অভ্যন্তরের নেটওয়ার্ক ফাঁস, গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য খোকন বর্মনের। কালবেলা 23 বিষয় নিয়ে শুরু হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তরুণদের প্রথম ভোটদানের শীর্ষে চাইলেন তারেক রহমান। দেশ রূপান্তর তারুণ্যের প্রথম ভোটদানের শীর্ষের হোক, ফেসিবাদী কাঠামো ভাঙতে পারেনি। খবরের কাগজ সবার দৃষ্টি 5 ও 8 আগস্টে নবীন প্রবীণের সমন্বয়ে দেশ গড়তে চাই, ছাত্রদলের সমাবেশে তারেক রহমান। ইনকিলাব তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তারেক রহমান। রাষ্ট্র গঠনে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি ও জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে। করতোয়া তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। আপনি জানেন যে দুটো জনসভাকে ঘিরে নানা ধরনের অস্বস্তি ছিল, শঙ্কা ছিল, আতঙ্ক ছিল, অন্তহীন গুজব ছিল। শেষ পর্যন্ত কিছু হয় নাই, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তো এখানে দুটো বক্তব্য আসছে। এই প্রথমবারের মতো বোধহয় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান, আর ওইদিকে বিশেষ করে এনসিপির যে বৈঠকটা হলো সেখান থেকে তারা 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন। তো আপনি কীভাবে দেখছেন দুইটাকে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে তারেক রহমান ধানের শীষে ভোট চেয়েছেন। এইটা যদি আমরা খুব স্বাভাবিকভাবেও দেখি, অথবা যদি আমরা নির্বাচনের প্ল্যাটফর্মের দিকে তাকাই, তারেক রহমান কিন্তু নির্বাচনের রোডে উঠে গেছেন। তিনি 4 কোটি তরুণদেরকে প্রথমবার ভোট দেওয়ার জন্য ধানের শীষকে বেছে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং তিনি বুঝতে পেরেছেন যে এই তরুণরা এখন এই যে বিপ্লব হলো, অভ্যুত্থান যেটা হলো, এটা ছাত্র জনতা তরুণদের হাতেই তো এই বিপ্লবটা হলো। এবং তরুণ এবং প্রবীণ এবং নবীনকে নিয়ে পরবর্তী সরকার বা দেশ গঠন করবেন, সেই প্রত্যাশাও তিনি ব্যক্ত করেছেন। তারেক রহমানের এই আহ্বানটা তিনি যে লন্ডনের যে বৈঠক হলো প্রধান উপদেষ্টার সাথে, সেই বৈঠককে কেন্দ্র করে সেই বৈঠকের বিবৃতি এবং পরবর্তীতে খবর আমরা গণমাধ্যমে যেটা চেপেছি, যেটা ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা হয়তো একদিন পরে আশা করছি, আমরা একদিন পরে 5 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে একটা সমাবেশ করবেন। সেই সমাবেশে তিনি জুলাই ঘোষণাটা দিবেন। সনদটা এখনও রেডি হয় নাই, কিন্তু জুলাইয়ের ঘোষণাটা দিবেন। এবং আশা করা যাচ্ছে এবং আমাদের সূত্র আমরা জানতে পেরেছি যে ওইখানে তিনি একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন। রোডম্যাপটা এরকম যে অক্টোবরে তফসিল ঘোষণা হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন এবং 5 তারিখেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এরকম এখন পর্যন্ত আমরা জানি। এই যে নির্বাচনের যে রোডম্যাপ, এই রোডম্যাপের মধ্যে রোডে কিন্তু তারেক রহমান উঠে গেছেন। তিনি তার তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সবাইকে নিয়ে এই যে ছাত্র জনতাকে, বিশেষ করে ছাত্র দলের ছেলেদেরকে, মেয়েদেরকে বা কর্মীদেরকে তিনি দেশ গঠনে প্রস্তুত হওয়ার জন্য, সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনের প্রচারণার কাজটা তিনি শুরু করে দিয়েছেন। কিন্তু এই জায়গাটায় আরেকটা বিষয় আপনি দেখেন যে তারেক রহমানের এই জায়গাটায় সবার মধ্যে একটা স্লোগান ছিল এবং কথা ছিল যে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটা কিন্তু একটা স্লোগানে পরিণত হয়েছে এবং এটা তারেক রহমানের ব্রেন চাইল্ড, তার মুখ দিয়ে বেরিয়েছে। আপনি দেখেন যে তার পিতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তার ছিল কি, তিনি বলতেন, মানে সমাবেশে বক্তৃতা দিয়ে উঠেই তিনি বলতেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশকে তিনি প্রাধান্য দিয়েছেন। তার মা বেগম জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনি তার বক্তৃতা শেষ করতেন বাংলাদেশ জিন্দাবাদ বলে।
এবং তারেক রহমানও শুরু করেছেন যে সবার আগে বাংলাদেশ, তার মানে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া, বাংলাদেশের মানুষকে প্রাধান্য দেওয়া, এই দেশটাকে প্রাধান্য দেওয়া, এটা তার পক্ষে এই জন্যই সম্ভব হয়েছে। দেশপ্রেমটা তিনি তার পিতার কাছ থেকে শিখেছেন, দেখেছেন। কারণ তিনি জেনেছেন এবং দেখেছেন যে তার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। কারণ ওই জায়গা থেকে দেশপ্রেমের যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু তারেক রহমান পেয়েছেন। সেইটারই বহিঃপ্রকাশ ঘটেছে গতকালকের সমাবেশে। আর গতকালকের সমাবেশের দুইটা সমাবেশ আমরা দেখলাম। একটা সমাবেশ হলে বিশাল একটা ছাত্রদলের সমাবেশ হলো, আর শহীদ মিনারে আরেকটা সমাবেশ এনসিপি করলো, তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেটুকুন করার করলো। কিন্তু এখন একটা বিষয় এই জায়গায় আমি বলবো যে দেখেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী আছে। বিশেষ করে কালকে তো আমরা দেখলাম যে ছাত্র দলের যে বিশাল শোডাউন হলো, যে বিশাল সমাবেশ হলো, এই সমাবেশের মধ্য দিয়ে আমি একটা জিনিস বলবো যে ছাত্রদল এবং বিএনপি যতটা নেতাকর্মী তাদের আছে, আগামী নির্বাচন মোকাবেলা করার জন্য ডিজিটালি কিন্তু তারা ততটা প্রস্তুত না, ততটা প্রশিক্ষিত না। যে পরিমাণ ছাত্রদলের মানে কর্মীরা কালকে শাহবাগে জড়ো হয়েছেন, তারা সবাই যদি তারেক রহমানের যে মেসেজটা কালকে দিয়েছেন যে নতুন ভোটার যারা হবে তারা ধানের শীষে প্রথম ভোটটা যেন দেয়, এই স্লোগানটা, এই বক্তব্যটাই যদি ডিজিটালি তারা প্রচার করতে শুরু করে, এটা কিন্তু বিশাল বিপ্লব হয়। কিন্তু সেই দিকে তাদের কোনো আগ্রহ নাই। এবং এই যে ধরেন বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন গণমাধ্যমে যারা বিএনপির ভালো দিকটা, বিএনপির তো অনেক ভালো দিক আছে, বিএনপির ভালো দিকটা তুলে ধরে যারা কথা বলে, দেখা যায় যে পরের দিন বা ওই প্রোগ্রামটা ধরেই নানা রকমভাবে যারা বলে তাদেরকে গালিগালাজ করে এবং নানা রকম কটু কথা বলে। কিন্তু এইটা যে বিএনপির কোনো নেতাকর্মী এটা জবাব দিবে, এই জায়গায় কিন্তু তারা নাই। সুতরাং আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হলে ডিজিটালি বিএনপিকে প্রস্তুত হইতে হবে। শুধু তরুণদের কাছে তারেক রহমান ভোট চাবেন আর নেতাকর্মীরা তারেক রহমানের সেই মেসেজ তরুণদের কাছে পৌঁছে দিবে না, এটা যদি হয় তবে উনি তো একা দেশটা বা নির্বাচনটা করতে পারবেন না, সবাইকে নিয়ে নির্বাচনটা করতে হবে। সে কারণে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী, বিশেষ করে ছাত্রদলকে একদম শতভাগ ছাত্রদলের কর্মীদেরকে ডিজিটালি এক্সপার্ট হইতে হবে আগামী নির্বাচন যদি বিএনপি প্রচারণায় নামতে চায়। কারণ পোস্টার হবে না আগামী নির্বাচনে, মাইকিংয়ের তেমন কোনো ব্যবস্থা থাকবে না। সুতরাং ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনটা হবে। সেই নির্বাচনটা বিএনপি যদি ক্যাশ করতে পারে তবে তারেক রহমানের যে পরিশ্রম, যে ভিশন, সেটা বাস্তবায়ন হবে। ঠিক একইভাবে আমরা যদি এনসিপিতে দেখি, এনসিপি তারা এই মানে বিপ্লবের পরে তারা একটা নতুন দল গঠন করেছে। নতুন দলের বয়সও কিন্তু খুব বেশি না। তারা ইতিমধ্যে গতকাল 24 দফা একটা ইস্তেহার ঘোষণা করেছে। সেই ইস্তেহারের মধ্যে তারা অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, নতুন দলের ভীষণ দূরদৃষ্টি অনেক কিছু থাকতেই পারে, বাস্তবতা এবং বাস্তবায়ন হলো পরের বিষয়। তারা তো গণপরিষদের কথা বলছেন। হ্যাঁ, তারা গণপরিষদের কথা বলছেন এবং গণপরিষদে তারা আবার সংবিধানের পরিবর্তনের কথা বলছেন, নতুন সংবিধানের কথা বলছেন। তাদের এই 24 দফার মধ্যে অনেক কিছু আছে যেটা একদম নতুন। যারা এই পর্যন্ত বিভিন্ন সভায়, বক্তৃতায়, অনুষ্ঠানে তারা তাদের মতামতে, তাদের বিভিন্ন প্রোগ্রামে তারা এই কথাটা বলে আসছে এবং ঐক্যমত্য কমিশনের যেই সংলাপটা হয়েছে, এই সংলাপটার মধ্যেই কিন্তু তারা এই 24 দফার ইস্তেহারের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছে। তো সেই জায়গাটায় এখন দেখার ব্যাপার হলো যে 24 দফা মানুষ কতটা গ্রহণ করে, এই ইস্তেহারটা কতটা গ্রহণ করে। এবং এই ইস্তেহার আমার মনে হচ্ছে যে এইটাই তাদের নির্বাচনী ইস্তেহার হবে। কারণ এই ইস্তেহারের মধ্যেই তাদের নির্বাচনে যা যা বলার, দেশবাসীকে যা যা বলার সব কিছু কিন্তু এটার মধ্যে আছে। এই নির্বাচনী ইস্তেহার এইটাও কিন্তু তারা নির্বাচনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। কারণ ইস্তেহারের কথা বলা আছে, ইস্তেহার আমরা সাধারণত নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহারকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। এটা দলের বিভিন্ন প্ল্যাটফর্মে ইস্তেহার হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটাও তাদের একটা নির্বাচনী ইস্তেহার। তো দুইটা দলের আমরা প্রোগ্রাম দেখলাম। এই দুইটা প্রোগ্রামকে কেন্দ্র করে আপনি যেটা শুরু থেকে বলেছিলেন যে আকাঙ্ক্ষা ছিল আর আশঙ্কা ছিল নানা রকম কিছু ঘটতে পারে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেকটা দলের, এনসিপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা যেভাবে সচেতন ছিল যাতে কোনো কিছু না হয় এবং তৃতীয় পক্ষে কেউ যাতে এখানে ঢুকে কোনো কিছু করতে না পারে, সেই সচেতনতা ছিল। ছাত্র দলের প্রোগ্রামে আরেকটা বিষয় খুব লক্ষণীয়, যেটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো,
ছাত্র দলের ছেলেরা কর্মীরা কালকে সবার শেষ হওয়ার পরে ওই জায়গার যত আবর্জনা ছিল, যেটা ময়লা ছিল, মানে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, কাগজ, পলিথিন, এটা তারা নিজেরা সেই পরিষ্কার করেছে। এটা অবশ্যই ছাত্রদলকে অভিনন্দন জানানোর মতো কাজটা তারা করেছে, যে এটা একটা নতুন জিনিস। কিন্তু এটা নর্মালি আমরা গত সভা সমাবেশ শেষ হওয়ার পরে সেই রাজনৈতিক দলের কর্মীরা এটা করেছে আমাদের স্মৃতিতে খুব বেশি পড়ে না, এবং পড়েই না, কেউ করেছে বলে আমার মনে হয় না। সুতরাং এইটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেটা একটা ভালো কাজ তারা করেছে, এবং এই উদ্যোগটা যদি পরবর্তী সময় তারা ধরে রাখতে পারে, এইটাও কিন্তু দেশের উন্নয়নে একটা বড় কাজ হিসাবে আমি মনে করি। ধন্যবাদ। আপনি জানেন যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এটা বিচারটা শুরু হয়ে গেল আর কি, এবং এই বিচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে এটা প্রচার হয়েছে এবং লাইভ প্রচার হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে এরকম এতটা ডিজিটালাইজ, এতটা ট্রান্সপারেন্ট বিচার ব্যবস্থা বোধহয় আর এই জাতীয় আগে আর হয়নি। আর আগের মানবতা বিরোধী অপরাধের যে বিচারটা শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, সেটার এইটার মধ্যে যে পার্থক্যটা সেটা হলো যে ওই জায়গাটায় যা সরকারের পক্ষ থেকে যে ব্রিফিংটা দেওয়া হতো, সেই ব্রিফিং অনুযায়ী কিন্তু সব কিছু হতো। যাকে ফাঁসি দেওয়ার তাকে ফাঁসির রায় হতো, যাকে যাবজ্জীবন দেওয়ার তাকে যাবজ্জীবন দেওয়া হতো, কারণ রায়টা তো আরেক জায়গায় হতো, শুধু বিচারক সেটা লিখতে। আর এই জায়গায় হলো বিচার কার্যক্রম শুরু হয়েছে। কালকের মানে যে দুই পক্ষর বক্তব্য উপস্থাপন করা হয়েছে, প্রথম অ্যাটর্নি জেনারেল করেছেন। অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা যত রকম অপরাধ করেছেন, এই যে মানুষ খুন থেকে শুরু করে যা কিছু করেছেন, সব কিছুর জন্য অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনাকে অভিযুক্ত করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন, এবং যে সমস্ত এভিডেন্স দেওয়া হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এবং সর্বোচ্চ শাস্তি আদালত এখন কি সিদ্ধান্ত নেয় সেটা আদালতের বিষয়, তবে তিনি রাষ্ট্রের 1 নম্বর মানে আইন কর্মকর্তা হিসেবে তার দাবিটা তিনি করতেই পারেন, এটাই কিন্তু স্বাভাবিক। তো বিশেষ করে আমি বলবো যে যেই ট্রান্সপারেন্টলি বিচার কার্যক্রম শুরু হয়েছে, এইটাতে ভবিষ্যতে এই বিচার নিয়ে কোনো রকম বিতর্ক তৈরি করা বা কোনো রকম বলা যে পার্শিয়াল বিচার হয়েছে অথবা ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছে, এই জাতীয় অভিযোগ থেকে অন্তত এই আদালতটা মুক্ত হবে। এবং এই ট্রান্সপারেন্ট বিচার ব্যবস্থার যদি আমরা এই বিচারটা শেষ হয়ে যায়, তো বাংলাদেশের ইতিহাসে এইটাও কিন্তু বিচার ব্যবস্থার জন্য একটা বড় আমি বলবো যে একটা সম্মানের পালক বিচার ব্যবস্থায় যুক্ত হবে। ওয়েল, এখন যে জিনিসটা লক্ষ্য করছি যে যেটাতে ওখানে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধে যে অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা এবং সর্বোচ্চ সাজা চাইলেন অ্যাটর্নি জেনারেল। মানে এই পুরো বিচার প্রক্রিয়ার মধ্যেই এই জিনিসটা পরিষ্কার করে বলা হয়েছে যে শেখ হাসিনাই সবকিছু করেছেন এবং হাজার হাজার শত শত মানুষকে খুন করেছেন, তার নির্দেশেই হয়েছে, তিনি এটার জন্য দায়ী। এবং সে কারণেই অ্যাটর্নি জেনারেল তার সর্বোচ্চ সাজা দাবি করেছেন, এবং তার নির্দেশেই মানুষ খুন করা হয়েছে, তার নির্দেশেই যা কিছু হয়েছে সব তার নির্দেশেই হয়েছে। সুতরাং সেই হলো 1 নাম্বার। সুতরাং সেই কারণে তার সর্বোচ্চ বিচার দাবি করেছেন, শাস্তি দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্যারিফ আলোচনা, যেটা নিয়ে এখন চুক্তি হতে যাচ্ছে, চুক্তি হবে এর মধ্যে দিয়ে, এই চুক্তির নানা দিক নিয়ে আলোচনা হচ্ছে। মানে এখানে লাভ কার ক্ষতি কার এটা নিয়ে অনেকে চিন্তা করছেন যে আসলে তো আমাদের লাভ হলো না ক্ষতি হলো, কী অবস্থা। আমরা পুরোটাকে এইটা আমাদের যখন মানে 35% যখন ট্যারিফ আমাদের উপর আরোপ করা হলো, এবং যখন 3 মাস সময় পরেও সরকার খুব একটা সুবিধা করতে পারছিল না আলোচনাটা কোন দিকে নিয়ে যাবে, কিন্তু তখন কিন্তু ব্যবসায়ী এবং সারা দেশের মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছিল। কিন্তু হতাশার শেষ পর্যায়ে গিয়ে যেটা হয়েছে সেটা হলো, আমি বলবো যে শেষ ভালো যার সব ভালো তার, এরকম একটা বিষয় হয়েছে যে 35% থেকে সেটা 20% নেমে আসছে। এটা সরকারের, আমি বলবো যে সরকারের একটা ভালো কূটনৈতিক সাফল্য। তো এইটার পাশাপাশি আমাদের রাজনীতিবিদরা, আমাদের অর্থনীতিবিদরা যে কথাটা বলেছেন যে আসলে আমরা কিসের বিনিময়ে 35 থেকে 20-এ নেমে আসলাম।
আমাদের আমরা কি নতুন কোনো চুক্তি করছি কিনা, যেটা নাকি এটা নিয়ে যখন কথাবার্তা হয় 35% নিয়ে যখন কথাবার্তা হয় তখন বাণিজ্য উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আনডিসক্লোজার এগ্রিমেন্টে মানে এগ্রিমেন্টের বিষয় আছে। তিনি সেটা বলেওছেন যে আনডিসক্লোজার এগ্রিমেন্ট যেহেতু, সুতরাং এটা বলা যাবে না। এখন এইটা যখন 20% হয় তখন বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে কিসের বিনিময়ে আমরা পেলাম সেটাও কিন্তু এটা দেখার ব্যাপার। এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দও কিন্তু বলেছেন যে আমাদের কিসের ভিত্তিতে পেলাম। তবে একটা বিষয় কি, আমাদের যে সমস্ত ট্যারিফের যে সমস্ত বিষয় বা আইটেমের উপর আমাদের ট্যারিফ 20% হোক 35% আছে, কিন্তু আমাদের কিন্তু নতুন কোনো রপ্তানির পণ্য কিন্তু বাড়ছে না। আমরা সেই গার্মেন্টসের উপর ডিপেন্ড করে আছি, মেইনলি তো গার্মেন্টসই আমাদের, এটার উপর ডিপেন্ড করে আছি। আমরা 25টা বোয়িং কিনবো এবং কিছু গম কিনলাম, বলা হচ্ছে বোয়িং এবং গম দুইটার বিনিময় ছাড়াও, এটা দুইটা তো প্রকাশ্য হলো, কিন্তু এই অপ্রকাশ্য কি আছে সেটাও আসলে জানার বিষয়। তবে বিতর্ক যতই হোক, আমাদের 35 থেকে 20-এ নেমে আসছে, আমাদের ব্যবসায়ীরা অনেকটা স্বস্তি বোধ করছে। এবং এইটা যদি আমরা ধরে রাখতে পারি তাও কিন্তু আমাদের মিয়ানমার থেকেও কিন্তু আমাদের ব্যবসা বাংলাদেশে আসবে, কারণ আমাদের যে 20% ধরা হয়েছে মিয়ানমারে তার চেয়ে অনেক বেশি, সম্ভবত মানে 40%। তো সেই জায়গা থেকে মিয়ানমার থেকেও আমাদের এখানে ব্যবসা আসার সুযোগ আছে, যদি আমাদের ব্যবসায়ীরা সেটা গুছাতে পারেন এবং এই 20%-এর সুফলটা ভোগ করতে পারেন। তবে আমি আশা করব এবং দেশবাসীও আশা করবে যে নিশ্চয়ই সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আমেরিকার সাথে কোনো রকম চুক্তি করবে না। এক বছর হলো, মানে বিভিন্ন কাগজে রিপোর্ট আছে যে এক বছরে রাজধানীর থানাগুলোতে গতি ফিরে আসেনি। আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশের যে মানে কাজের গতি শ্লথ হয়ে যাওয়ার কারণ হলো অসম্ভব চাপের মধ্যে পুলিশ ছিল, মনোবল ভেঙে গিয়েছিল। তারপরেও এখন মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে, তারপরে বলা হচ্ছে যে গতি ফিরে আসেনি, স্বাভাবিক গতি আসেনি আর কি। আপনি কীভাবে দেখছেন? এটা পুলিশের গতি ফিরতে সময় লাগবে, কারণ পুলিশ যে ট্রমার মধ্যে ছিল, এবং আপনি অবাক হয়ে যাবেন এবং এটা বিস্মিত হওয়ার কথা যে পুলিশকে পাহারা দেয় আনসার। এই যে 4 তারিখ থেকে শুরু করে 5 তারিখ এবং পরবর্তী সময়গুলোতে আনসার এবং সেনাবাহিনী পুলিশকে পাহারা দিয়ে রেখেছে, থানাগুলা পাহারা দিয়েছে আনসার। এইটা তো একটা সাংঘাতিক বড় বিষয়। পুলিশ নিজেদের ড্রেস খুলে, ড্রেস লুকিয়ে কিন্তু তার আত্মরক্ষা করতে হয়েছে। এইটা পুলিশ হলো দীর্ঘদিন পুলিশ যে মানুষকে ক্ষুব্ধ করেছে, পুলিশের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছে, সেটারই বহিঃপ্রকাশ কিন্তু হয়েছে। কারণ দীর্ঘদিন প্রায় 15-20 বছর বা আরও বেশি সময়ের মধ্যে পুলিশ তো আসলে দলীয় নেতাকর্মীর মতো ব্যবহৃত হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তারা একদম পুরো মনে হয়েছেন না আওয়ামী লীগের কোনো ইউনিটের সভাপতি অথবা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছে। এবং কোনো রাজনৈতিক নেতাগুলোকে দেখা গেছে যে পুলিশের সেই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গিয়ে বসেছিল, এবং পুলিশের কোনো কর্মকর্তা যদি কোনো প্রোগ্রামে যেত তারা ধন্য হয়ে যেত, এরকম একটা বিষয় ছিল। এবং সিনিয়র পুলিশ কর্মকর্তা প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যাক্সেস ছিল, তারা যা বলতো তাই কিন্তু হতো। এবং পুলিশের কাছে যতটা ক্ষমতা ছিল অনেক মন্ত্রীর কাছেও ততটা ক্ষমতা ছিল না। তো সেই জায়গাটায় যখন পুলিশ দলীয় কর্মী হয়ে যায়, তখন 5 আগস্টের পরে যেই ক্ষোভটা মানুষের জন্ম হয়েছে, সেই ক্ষোভটা কিন্তু পুলিশের পোশাকের জন্য না, কিন্তু পুলিশ দলীয় কর্মী হয়েছে সে কারণে। তো সেই জায়গা থেকে পুলিশের যে ট্রমা, সেই ট্রমাটা কাটেনি। আরেকটা বিষয় যেটা আমি আগেও বলেছি, পুলিশের যে চেইন অফ কমান্ড, সেই জায়গাটায় অনেক দুর্বলতা আছে। যেমন পুলিশের আইজিপি এখন দীর্ঘদিন উনি পেশার বাইরে ছিলেন, রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, সেই জায়গার থেকে ওনাকে আইজিপি করা হয়েছে। একজন আইজিপিকে সরিয়ে, মানে একজন রানিং আইজিপিকে সরিয়ে তাকে করা হয়েছে। তো যিনি তার জায়গায় পরবর্তীতে আইজি হতেন, তিনি যখন দেখলেন, অথবা তারপরে যারা আইজি হওয়ার সম্ভাবনা ছিল, তারা যখন দেখলেন যে এই লোকটা আসার কারণে আমার আইজির পদটা বন্ধ হয়ে গেল, আমি আর আইজি হইতে পারলাম না, তখন তার নিচের যে চেইনটা, সেই চেইনটা তো কাজ করবে না। রাস্তা তো ব্লক হয়ে গেছে, তার তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, তার হয়তো এডিশনাল আইজি থেকে মানে রিটায়ারমেন্টে চলে আসতে হবে।
পরবর্তী সময়ে যিনি ডিআইজি থেকে এডিশনাল আইজি হবেন সেও হয়তো ওই সময় রিটায়ারমেন্টে চলে যাবেন, রাস্তা তো ব্লক হয়ে গেছে। সুতরাং এই যে চেইন, আর বর্তমান আইজির সাথে পুলিশের যে মাঠ পর্যায়ের যারা এএসপি এসপি এই লেভেলের, তাদের অনেকের সাথেই ওনার গ্যাপ আছে কিন্তু। তো সেই জায়গাটায় পুলিশের নতুন রিক্রুটমেন্ট না হওয়া পর্যন্ত, পুলিশকে নতুন করে ব্লাড না দেওয়া পর্যন্ত পুলিশের এই যে কাজটা সম্ভব না। আর আগামী নির্বাচন সামনে চলে আসছে, এই নির্বাচনের মধ্যেও কিন্তু এখন যেই পুলিশের জনবল আছে এবং যেই কর্মদক্ষতা এবং যেই ট্রমার মধ্যে আছে, এই পুলিশ দিয়ে কিন্তু আগামী নির্বাচনও কাভার করা সম্ভব না। কারণ এখন পুলিশ কিন্তু দেখা যাচ্ছে অনেক থানার মধ্যে ওসি সাহেবরে গিয়ে কোনো না কোনো নেতা ধমকাচ্ছে, সেটা এনসিপির নেতা হইতে পারে, সমন্বয়করাও হইতে পারে, অন্য রাজনৈতিক দলের নেতারাও গিয়া ওসি সাহেবকে ধমকাচ্ছে। যারা 5 তারিখের আগে যেই পুলিশের থানার সামনে যাওয়ার সাহস পায় নাই, তারা এখন পুলিশকে গিয়ে ধমকাচ্ছে। এখন পুলিশ তো ধমকের কাজ করেছে গত 15-20 বছর, সেই ধমকের কাজ করছে বলে তারা আজকে ধমক খাচ্ছে। তো এই ট্রমা পুলিশের মধ্যে নিউ ব্লাড না যাওয়া পর্যন্ত, আর পুলিশ তার জনগণের বন্ধু পুলিশকে বলা হয়, পুলিশ নিজেদের ক্যাম্পিংয়ে বলে যে জনগণের বন্ধু, যতক্ষণ পর্যন্ত পুলিশ জনগণের বন্ধু হতে না পারবে ততক্ষণ পর্যন্ত পুলিশের এই ট্রমা কাটবে না, মানুষের ভালোবাসা পাবে না, এবং মানুষের ভালোবাসা না পাওয়া পর্যন্ত পুলিশ ঘুরে দাঁড়াতে পারবে না। ওদিকে কালের কণ্ঠের খবর হচ্ছে নারী সংগঠনগুলোর মতামত ছাড়াই কমিশনের সুপারিশ ছিল চূড়ান্ত। নারী সংগঠনের নেতৃবৃন্দ এই বিষয়টি নিয়ে খুব প্রকাশ করছেন। ইভেন এনসিপির কোনো নারী নেত্রীও কিন্তু খুব প্রকাশ করছেন যে আমরা তো অনেক কিছুতেই অবহেলার মধ্যে পড়ে গেছি। একজন নারী নেত্রী দেখলাম বললেন যে আমাদের যেহেতু পাশ কাটিয়ে সব কিছু করা হচ্ছে, নারী নেত্রীকে পাশ কাটিয়ে সব কিছু করা হচ্ছে, সুতরাং আমরা না রাজনীতিই করব না। এবং আমরা রাজনৈতিক দলগুলোতে বলা হচ্ছে যে 30% নারী কোটা থাকতে হবে, কিন্তু সেই নারী কোটা তো আমরা শুধু কাগজে কলমের মধ্যে রেখেছি। নির্বাচন কমিশনের যে শর্ত, এই শর্তের মধ্যে কিন্তু আমরা সেটা শুধু কাগজে কলমে আছে, কোনো দলই কিন্তু এই প্র্যাকটিসে যাচ্ছে না। এবং এই যে আমাদের নারী সংরক্ষিত নারী আসনের যেটা, এইটাও কিন্তু বলা হচ্ছিল যেটা নির্বাচনে, সরাসরি নির্বাচনের মধ্যে এই নারী প্রতিনিধি অথবা এমপি নির্বাচন করা যায় কিনা, সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার হয় নাই। সুতরাং নারীদের ব্যাপারে আমরা যখন বক্তৃতা করি, সেমিনার সিম্পোজিয়ামে থাকি, তখন নারীর ক্ষমতায়ন ছাড়া কিছু হবে না, জনসংখ্যার অর্ধেক নারী অথবা অর্ধেকের বেশি নারী, এরকম মানে গাল বরা বলি কিন্তু আমরা দেই। এবং নারী নেত্রীরাও কিন্তু বিভিন্ন ফোরামে কথা বলেন যে নারী শক্তিকে কাজে না লাগে দেশের উন্নয়ন হবে না। কিন্তু তারাই যখন আবার কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে নেতা হয়ে যায়, তখন নারী নেত্রীদের অথবা নারীর ক্ষমতায়নের জন্য যে কাজ করা উচিত সেটা কিন্তু তারাও নিজেরাও ভুলে যান। তখন তাদের একটা নিজেদের একটা গণ্ডি তৈরি করেন। সুতরাং নারীকে যদি কাজে লাগাইতে হয়, মিন করতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে যে নারীকে আমরা কাজে লাগাবো রাজনৈতিকভাবে দলের মধ্যে দেশের জন্য। এছাড়া মিন যদি না করা যায়, যদি আমরা অর্থবহভাবে এটা চিন্তা না করি, শুধু মুখে মুখে বলে নারীর ক্ষমতায়ন হবে না। অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জু। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আজ রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।